প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সঙ্গে ডোনাল্ড লু বৈঠক আজ। অংশ নেবেন দ্বিপক্ষীয় বৈঠকেও দীর্ঘমেয়াদী চুক্তির সম্ভাবনা। আবারও সড়কে ঝরল প্রাণ। গাজীপুরে দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানে সিএনজির ধাক্কা, শিশু সহ নিহত 5 জন। নিম্নচাপের প্রভাবে রাজধানী সহ সারা দেশে বৃষ্টি হচ্ছে আজও। সোমবার বৃষ্টি কমে বাড়তে পারে তাপমাত্রা। সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে গ্রেফতার করেছে র্যাব। ডিবি কার্যালয় থেকে আজ তোলা হতে পারে আদালতে। এবং কঠোর নিরাপত্তায় খুলেছে পোশাক কারখানা, পুরোদমে উৎপাদন শুরু, কাজে যোগ দিয়েছেন শ্রমিকেরা। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালের, সঙ্গে আছি আমি লিনি আফরোজ। এবারে বিস্তারিত। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসবেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। সকাল 10:30টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক হওয়ার কথা রয়েছে। এর আগে দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে। বৈঠকে গুরুত্ব পাবে দ্বিপক্ষীয় অর্থনৈতিক সহযোগিতা, সংকট উত্তরণে করণীয় নিয়েও আলোচনার কথা রয়েছে। হতে পারে দীর্ঘমেয়াদী চুক্তিও। শনিবার বিকেলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান ডোনাল্ড লু। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর এটাই তার প্রথম সফর। এর আগে সকালে মার্কিন ট্রেজারি ডেপুটি আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইম্যানের নেতৃত্বে যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের 5 সদস্যের একটি প্রতিনিধি দল ঢাকায় পৌঁছায়। গাজীপুরে কালীগঞ্জে দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানে সিএনজি চালিত অটোরিকশার ধাক্কায় 5 যাত্রী নিহত হয়েছেন। রাত 11টার দিকে কালীগঞ্জ টঙ্গী ঘোড়াশাল বাইপাস সড়কের মূলগাঁও মাদ্রাসা সংলগ্ন এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে রাত 11টার দিকে ঘটনাস্থলে পৌঁছে এক নারী সহ 4 জনের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। এই ঘটনায় স্থানীয়রা হাসপাতালে নেওয়ার পর এক শিশুর মৃত্যু হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, কালীগঞ্জ টঙ্গী ঘোড়াশাল বাইপাস সড়কের মূলগাঁও মাদ্রাসা সংলগ্ন এলাকায় রাত 11:15টার দিকে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ড ভ্যানে দ্রুত গতির একটি সিএনজি চালিত অটোরিকশা ধাক্কা দেয়। পরে গুরুতর আহত অবস্থায় 4 বছরের এক ছেলে শিশুকে এবং সিএনজি চালককে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্থানীয়রা। পরে কর্তব্যরত চিকিৎসক ওই শিশুকে মৃত ঘোষণা করেন। এছাড়াও প্রাথমিক চিকিৎসা দিয়ে গুরুতর অবস্থায় আহত অবস্থায় সিএনজি চালককে ঢাকায় পাঠানো হয়েছে। নিম্নচাপের প্রভাবে রাজধানী সহ সারা দেশে বৃষ্টি হচ্ছে আজও। রাতভর বৃষ্টিতে বিভিন্ন এলাকায় তৈরি হয়েছে জলাবদ্ধতা। নিম্নচাপের প্রভাব পড়েছে উপকূলীয় জেলাগুলোতেও। মাঝারি থেকে ভারী বৃষ্টির পাশাপাশি বইছে ঝোড়ো হাওয়া। ঢাকা সহ দেশের 15টি অঞ্চলের উপর দিয়ে দুপুরের মধ্যে দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে। রোববার সন্ধ্যা 6টা থেকে পরবর্তী 24 ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় এবং ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী অতি ভারী বর্ষণ হতে পারে। এছাড়া সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। সোমবার বৃষ্টি কমে তাপমাত্রা বাড়তে পারে। সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে গ্রেফতার করেছে র্যাব। শনিবার দিবাগত রাতে রাজধানীর ইস্কাটন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তাকে নেওয়া হয়েছে ডিবি কার্যালয়ে। আজ তাকে আদালতে তোলা হতে পারে। গত 5 আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র জনতার উপর গুলি বর্ষণ ও হত্যার ঘটনায় ফরহাদ হোসেনকে গ্রেফতার করা হয়েছে। তবে কোন থানার কোন মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে তা নিশ্চিত করেনি র্যাব। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে 5 আগস্ট সরকার পতনের পর সাবেক এই মন্ত্রীর বিরুদ্ধে মেহেরপুর থানায় 3টি এবং ঢাকার আদাবর থানায় 1টি হত্যা মামলা হয়েছে। এ নিয়ে আওয়ামী লীগ সরকারের 25 জন মন্ত্রী, সংসদ সদস্য, উপদেষ্টা ও শীর্ষ পর্যায়ের নেতাকে গ্রেফতার করা হলো।
অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকা তৈরি পোশাক কারখানাগুলো খুলেছে আজ। সাভারের আশুলিয়ায় সকাল থেকে কারখানাগুলোয় কাজে ফিরতে দেখা যায় শ্রমিকদের। পুরোদমে শুরু হয় উৎপাদন। এদিকে নিরাপত্তায় শিল্প এলাকায় বাড়ানো হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের। গাজীপুরের কারখানাগুলোও খুলছে। নিরাপত্তা নিশ্চিতে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বিভিন্ন দাবি দাওয়া নিয়ে শ্রমিক বিক্ষোভের জেরে তৈরি পোশাক খাতের অস্থিরতা টানা 2 সপ্তাহ ধরে চলছে। সে জেরে গেল বৃহস্পতিবারও সাভার, আশুলিয়া ও গাজীপুরের 257 তৈরি পোশাক কারখানা বন্ধ ছিল। এর মধ্যে 94 কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছিল মালিকপক্ষ। শনিবার রাজধানীর উত্তরায় বিজিএমইএ ভবনে তৈরি পোশাক শিল্পে চলমান সংকট ও উত্তরণের পথ নিয়ে বিজিএমইএ ও স্থানীয় রাজনৈতিক নেতাদের এক বৈঠকে সব কারখানা পুনরায় চালুর সিদ্ধান্ত হয়। সাভার, আশুলিয়া, গাজীপুরে তৈরি পোশাক কারখানা খুলেছে। এ নিয়ে আরো জানাতে সাভার থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শাহিনুর রহমান শাহিন। শাহিনুর, পুরোদমে উৎপাদন শুরু হয়েছে কিনা সবকিছু মিলে আমাদেরকে জানাবেন। লিনি, আপনাকে ধন্যবাদ। আমি কিন্তু এই মুহূর্তে আছি রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার সামনে। আপনাকে যদি জানিয়ে রাখি যে সাভার আশুলিয়া একটি শিল্প অধ্যুষিত এলাকায়, এই এলাকায় কিন্তু প্রতিনিয়তই কিন্তু মানুষ সকাল থেকে কিন্তু কাজে যোগ দেয়, তারই ব্যতিক্রম না। আজকে কিন্তু আমরা দেখেছি গতকালকে বিজিএমইর সিদ্ধান্ত পরপরই কিন্তু শ্রমিকরা তারা কাজে যোগ দিয়েছে, এমনটি কিন্তু আমরা দেখেছি। এবং ঢাকা ইপিজেটের কথা যদি বলি, 2টি ইপিজেটেই কিন্তু সকাল থেকে তারা কাজে যোগ দিয়েছে এবং প্রতিটি কারখানায় কিন্তু উৎপাদনে ফিরেছে, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং সেই সাথে আপনাদেরকে জানিয়ে রাখি যে ঢাকা ইপিজেটের বাইরে 2-1টি ছাড়া বেশিরভাগ কারখানায় কিন্তু খুলেছে, এমনটি কিন্তু আমরা দেখেছি। এবং প্রতিটি কারখানার সামনে কিন্তু পুলিশ, বিজিবি এবং র্যাব এবং সেনাবাহিনীর সদস্যরা কিন্তু এখানে অবস্থান নিয়েছে এবং দেখেছি আমরা যে তারা কিন্তু তাদের টহল অব্যাহত রেখেছে। এবং প্রতিটি রাস্তায় এবং রাস্তার পাশে যে প্রতিষ্ঠানগুলো আছে তাদের এই প্রতিষ্ঠানের সামনেও কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি ছিল চোখে পড়ার মতো। সেই সাথে আপনাদেরকে জানিয়ে রাখি যে সাভার আশুলিয়াতে গত 2 সপ্তাহ আগে থেকে যে গার্মেন্টস অস্থিরতার কারণে কিন্তু 219টি কারখানা বন্ধ হয়ে যায়। তারপরে কিন্তু বিজিএমইর সিদ্ধান্ত অনুযায়ী কিন্তু আজকে থেকে কিন্তু পুরোদমে কিন্তু সাভার আশুলিয়ার যে শিল্প অঞ্চলের যে কারখানাগুলো এগুলো চলছে আমরা দেখতে পাচ্ছি। এবং সেই সাথে আপনাদেরকে জানিয়ে রাখি যে কোথাও কোনো অস্থিরতার খবর আমরা পাইনি, কোনো অপ্রীতিকর কোনো ঘটনার খবরও পাইনি। সব মিলে বলা যায় যে সাভার আশুলিয়া শিল্প চাঞ্চল্যতা ফিরে এসেছে। এই ছিল ঢাকা ইপিজেটের সামনে থেকে। শাহিনুর, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, সাভার থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী শাহিনুর। মামলার অজ্ঞাতনামা আসামি, এর সঙ্গে জুড়ে আছে ভয় আর আতঙ্ক। শেখ হাসিনার সরকার পতনের পর লক্ষাধিক মানুষকে নামে বেনামে করা হয়েছে মামলার আসামি। মামলা বিতর্কিত করতে এবং ব্যক্তির স্বার্থে কিছু অসাধু ব্যক্তি এটি ব্যবহার করেছে বলে জানান আইনজীবীরা। তবে সুনির্দিষ্ট অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে ডিএমপি। সাইদুল ইসলামের ক্যামেরায় সাবরিনা মজুমদারের বিশেষ প্রতিবেদন। ছাত্র জনতা আন্দোলনে 5 আগস্ট হাসিনা সরকার পতনের পর থানা কিংবা আদালতে জমা পড়েছে পাহাড় সম মামলা। হাজারো মামলার মধ্যে আসামি করা হয়েছে অজ্ঞাতনামা লক্ষাধিক মানুষকে। এসব মামলায় দেশ জুড়ে আতঙ্ক সৃষ্টি হয়েছে। মাথায় মামলার বোঝা নিয়ে অনেকেই এখন ঘর ছাড়া। চলমান পরিস্থিতির সুযোগ নিয়ে টাকা কামানোর জন্য জুলাই গণহত্যার মামলাগুলোকে রীতিমতো হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন এক শ্রেণীর অসাধু ব্যক্তি। এমনই অভিযোগ সুপ্রিম কোর্টের এই বিজ্ঞ আইনজীবীর। নামের এক ধরনের একটা বাণিজ্য শুরু হয়েছে, যে নাম সরবরাহ করে একটা শ্রেণী উদ্দেশ্যমূলকভাবে তাদের টাকা ইনকাম করার এক ধরনের টেন্ডেন্সি আমরা দেখতে পাচ্ছি। এগুলোকে প্রতিহত করাটা খুব জরুরি। থানার সামনে আগেও দালাল বসে থাকতো, এখনও নানান ধরনের নাম বাণিজ্যের জন্যই দালাল বসে থাকছে। তারা দেখলেই বুঝতে পারে যে হয়তো কোনো না কোনো কারণে মামলা করতে আসছে, কিংবা নিজেরা গিয়ে অ্যাপ্রোচ করছে যে আপনার এখানে কি জুলাই হত্যাকাণ্ডের জন্য মামলা করতে এসছেন কিনা, সেক্ষেত্রে আমি কিছু নাম আপনাকে দিতে পারবো, এত টাকা লাগবে, এই লাগবে। এখন যিনি আসছেন তিনি তো হেল্পলেস, তিনি তো একটা নামও জানেন না অনেক ক্ষেত্রে হয়তো। তবে এমন অভিযোগের বিষয়ে এখনো জানা নেই বলে দেশ টিভিকে জানান ডিএমপির উপপুলিশ কমিশনার। বলেন, সুনির্দিষ্ট অভিযোগ পেলে নেওয়া হবে ব্যবস্থা। মূলত মামলার যে বাদী যেভাবে আমাদের কাছে অভিযোগটা দেয়, আমরা এখানে ইন্টারফেয়ার করার সুযোগ খুবই কম। আপনি যে বিষয়টা অবতারণা করেছেন, এরকম যদি সুস্পষ্ট কোনো অভিযোগ আমাদের কাছে আসে, অবশ্যই আমরা আইনানুগ ব্যবস্থা নেব।
এদিকে মামলায় অজ্ঞাতনামা আসামি থাকাতে বিচার ব্যবস্থা প্রশ্নবিদ্ধ ও ন্যায় বিচার নিশ্চিতের শঙ্কা তৈরি হবে বলে মনে করেন এই জ্যেষ্ঠ আইনজীবী। একজনকে ফলসলি ইমপ্লিকেট করা, যদি তার কোনো হদিসই পাওয়া না যায়, সেগুলো আমার মনে হয় যে মূল জায়গা থেকে বিচ্যুতি হয়ে যাচ্ছে এবং সেখানে বিচারটা কিন্তু প্রশ্নবিদ্ধ হয়ে যাবে এবং বিচারটা আলটিমেটলি ন্যায় বিচারটা পাবে না। আর যদি মানে এমনি শত্রুতা উদ্ধারের জন্য দিয়ে দেয় সেটা ভিন্ন কথা, কিন্তু অ্যাকচুয়ালি জাস্টিস পেতে হলে, মামলা প্রমাণ করতে হলে আপনাকে ওই স্পেসিফিক হতে হবে সবকিছু। ঢালাওভাবে আসামি করা হলে বেশিরভাগ মামলা টিকবে না বলেও মনে করেন অ্যাডভোকেট SM শাহজাহান। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। 5 আগস্ট ছাত্র জনতার বিজয় আনতে জীবন দিতে হয়েছে হাজারেরও বেশি মানুষের, যাদের রক্তের উপর দিয়ে অর্জিত এই বিজয়। তাদেরই একজন কদমতলী থানার মোহাম্মদ বাগের বাসিন্দা রিফাত। পরিবারের আদরের ছেলেকে হারিয়ে যেন নির্বাক রিফাতের মা বাবা। ছেলে হারানোর শোক এখনো কাটিয়ে উঠতে পারেনি পরিবারটি। তবে রিফাতকে যারা হত্যা করেছে তাদের বিচার চেয়েছে পরিবারটি। মাজহুল ইসলামের রিপোর্ট, ছবি তুলেছেন সনি বর্মন। এরকম আর কোনো ঘটনা না ঘটে। পুলিশের গুলিতে নিহত রিফাতের কবরের পাশে এভাবে কাঁদছেন বাবা আওলাদ হোসেন। 5 আগস্ট অন্য অনেকের মতোই স্বৈরাচার বিরোধী আন্দোলনে অংশ নিয়েছিলেন রিফাত। সেদিন বাকিরা ফিরলেও রিফাত ফিরেছেন লাশ হয়ে। ছোট ছেলেকে হারিয়ে পাগল প্রায় মা বিউটি আক্তার। ছেলের রেখে যাওয়া স্মৃতিগুলো দেখাতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি। জানান, একজন মা জানে ছেলে হারানোর বেদনা কতটা নির্মম। তবে ছেলে দেশের জন্য জীবন দিয়েছেন এটা ভেবেই নিজেকে সান্ত্বনা দেন। কি করবো, সারা জীবন দেখবো এটার ভিতরে আমি খুঁজে পাবো। আমার ছেলের কারণে যদি আল্লাহ তাআলা কি করে, এই দেশে যত মানুষ আছে সবার আল্লাহ শান্তি দিয়া দেখ। বন্ধুতুল্য ভাইকে হারিয়ে বাকরুদ্ধ একমাত্র বোন সানিয়া। ভাইয়ের স্মৃতির কথাগুলো বলতে গিয়ে বারবার মূর্ছা যাচ্ছিলেন তিনি। আর ছবি দেখি বা কিছু করি আমার মানতে পারি না। আমার মনে কি ওই যে জায়গায় শুয়ে যায় আমার ওর কাছে জায়গা আমি নিতে পারি না, এখনো মানতে পারি না যে আমি নাই। সেদিন রিফাতের সাথে আন্দোলনে গিয়েছিলেন তার বন্ধুরাও। তারা ফিরলেও মায়ের কুলে ফিরেনি বন্ধু রিফাত। দেশ টিভির সামনে তুলে ধরেন যাত্রাবাড়িতে ঘটে যাওয়া সেদিনের নির্মমতার কথা। যাত্রাবাড়ি থানা পুলিশ আপনার থানায় চলে গেছেন, ওনারা আর কি পিছনে অগ্রসর হয়েছেন, তো তখন আমরা একবার সামনে চলে গেছি। হঠাৎ করে তারা ফায়ারিং শুরু করে দেয়। ওরা সরাসরি AK-47 দিয়ে ফায়ারিং শুরু করছে। বাবার কাঁধে ছেলের লাশ কতটা ভারী সেটা হয়তো বাবাই উপলব্ধি করতে পারেন। জানান, ছেলে হারানোর এক বুক কষ্ট নিয়েই চলতে হবে তাকে বাকি জীবন। ছেলে রিফাতের মতো যাদের রক্তের বিনিময়ে যে বিজয় অর্জিত হয়েছে তা যেন বিপন্ন না হয় সেটাই প্রত্যাশা তার। এই দেশের জন্য শহীদ হয়েছে মানুষ, একটা জিম্মি ছিল যারা নিয়ে এই দেশে কথা বলতে পারতো না, এই দেশের জন্য শহীদ হয়েছে, তাদের জন্য একটু রাষ্ট্রীয়ভাবে একটা যেন মর্যাদা দেয়। বুকের ধন হারানো বাবা মার প্রত্যাশা দ্রুতই শাস্তির আওতায় আনা হোক হত্যাকারীদের। রিফাদের মতো যাদের আত্মত্যাগের বিনিময়ে এসেছে 5 আগস্টের ঐতিহাসিক ছাত্র জনতার বিজয়, রাষ্ট্র তাদেরকে যথাযথ সম্মানের সাথে মনে রাখুক, এমনটাই প্রত্যাশা পরিবারগুলোর। মাজহারুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। খুলনায় এখনো বহাল তবিয়তে দাপিয়ে বেড়াচ্ছেন শেখ পরিবারের আস্থাভাজন সড়ক ও জনপথ অধিদপ্তরের বর্তমান তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ আনিসুজ্জামান মাসুদ। এর আগে তিনি 2020 1 জানুয়ারি থেকে 2024 সালের 28 জুলাই পর্যন্ত ছিলেন সড়কের নির্বাহী প্রকৌশলী হিসেবে। খুলনায় আসার পর থেকে তিনি শেখ পরিবারের প্রভাবে দুর্নীতি ও অনিয়ম করে গড়েছেন শত কোটি টাকার সম্পদ। সম্প্রতি তিনি বিএনপি রাজনীতিতে তার আত্মীয় এবং অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদে তার সুধীজন রয়েছে এমন কথা বলে ভোল পাল্টানোর চেষ্টায় আছেন। শেখ পরিবারের আস্থাভাজন হয়ে শত কোটি টাকা অনিয়ম দুর্নীতি করে 16 বছর ধরে খুলনা জোনের বিভিন্ন জেলায় সড়ক ও জনপথ বিভাগের দায়িত্ব পালন করে আসছিলেন আনিসুজ্জামান মাসুদ। শেখ হেলাল ও শেখ তন্ময় সহ আওয়ামী লীগ নেতাদের সহযোগিতায় মাগুরা, ঢাকা, সিঙ্গাপুর, মালয়েশিয়া সহ বিভিন্ন স্থানে নামে বেনামে গড়েছেন বিপুল সম্পদের পাহাড়।
মাসুদ অবৈধ ক্ষমতার প্রভাব খাটিয়ে সড়ক কর্মকর্তা ও কর্মচারীদের হয়রানি করতেন বলে অভিযোগ উঠেছে। অধস্তনদের অকথ্য ভাষায় গালিগালাজ, থানায় জিডি করা সহ নানা অভিযোগ তার বিরুদ্ধে। তার এমন দুর্ব্যবহারের কিছু প্রমাণ এসেছে দেশ টেলিভিশনের হাতে। আছে মারধরের ভিডিও। খুলনা শহরে থাকতে পারবে না, চ্যালেঞ্জ। প্রধানমন্ত্রীর কার্যালয়ে যাবে একটু পরে, শুধু করে নিয়ে কথা বলবো। হাইকোর্টে যাওয়ার বিরুদ্ধে পারবো না। আমার বাসায় ডাইকে নিয়েছিল, সিঁড়ির ওই জায়গায় ডাইকে নিয়ে থাবা চিলঘুষি কতগুলো দিল, এই ইরিক গালাগালি অনেক কিছু বললো। তারপরে আমার ওইখানে রাখছিল প্রায় 12 দিন। তিনি খুলনা 2 আসনের সাবেক সংসদ সদস্য শেখ সালাউদ্দিন জুয়েলের প্রভাব খাটিয়ে তোয়াক্কা করতেন না ঊর্ধ্বতন কর্মকর্তাদেরও। নির্বাহী প্রকৌশলী থাকাকালীন তাদের বিরুদ্ধে করেছেন সিআর মামলাও। স্টাফ না খালি অফিসারদের সাথেও এই ধরনের বাজে ব্যবহার করত, ছোটখাটো স্টাফদের সাথেও করত, তাদের নামেও মামলা করত। শুধু তাই নয়, নিজের বদলি ঠেকাতে সাবেক এমপিকে দিয়ে সুপারিশও করিয়েছিলেন তিনি। এমনকি নিজ বাড়ির কেয়ারটেকারকেও অকথ্য ভাষায় গালিগালাজ করতেন মাসুদ। রাত্রে এসে জামাত করে বেমি করে উল্টো গালিগালাজ, তারপরে আমারে বের করে দিল। বললাম বড় স্যারের দ্বারে লিখিত জানালাম আমি স্যার এসি স্যারের দ্বারে, তারপর থেকে সে আমার মামলা শুরু করলো। দেশ টিভির অনুসন্ধানে জানা যায় দুদককে হাতে রাখতে অভিনব ব্যবস্থা নিতেন মাসুদ। সওজের বাংলোতে দুদক কর্মকর্তাদের রাখার ব্যবস্থা করে দেয় প্রকৌশলী মাসুদের বিরুদ্ধে কোনো অভিযোগ আমলে নিত না সংস্থাটি। বাইরে থেকে উনি তো আইবিতে থাকে, উনি কিন্তু স্যার ঢাকার বাইরে আছে, স্যার আমেরিকায় গেছে। উনি স্যার থাকে 1 নম্বর রুমে, নিচতলা 1 নম্বর রুমে। উনি ওই বছর দেড় মতন আছে আর কি। নির্বাহী প্রকৌশলী থাকাকালীন উন্নয়ন প্রকল্পে প্রায় 450 কোটি টাকার কাজ করেছেন মাসুদ। এসব কাজেও নানান অনিয়মের অভিযোগ রয়েছে তার নামে। এমনকি কাজের 2 কোটি টাকা ভাগ বাটোয়ারারও অভিযোগ ছিল এই প্রকৌশলীর বিরুদ্ধে। এত সব অভিযোগ থাকার পরও বিষয়গুলো অস্বীকার করে এড়িয়ে যান মাসুদ। এর কোনো প্রমাণ পাওয়া যায়নি এবং এটা থেকে আমাকে অব্যাহতি দেওয়া হয়েছে। 2 কোটি টাকার যে বিষয়টা বললেন যে তদন্ত হয়েছে, এটা আসলে দুদক কর্তৃক তদন্ত হয়েছে বা এটা আমার পরিসমাপ্তি ঘটেছে। আমার বিরুদ্ধে আসলে অভিযোগ পাইনি। অভিযোগ তদন্ত করে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার দাবি সংশ্লিষ্টদের। নিউজ ডেস্ক, দেশ টিভি।